আমি কিন্তু বিয়ে করতে চাইতাম না। আমি সংসার করব না। সংসার করতে গেলে আমার সাধনাকে বিক্রি করতে হবে। টাকা-পয়সা আমাদের লাগবে না। অনেকে বলে যে আমার তো গুরু লাগবে না, আমার একজন পীর লাগবে না, আমার আল্লাহ আছে। তখন আমরা এটা কিভাবে এক্সপ্লেন করি? নিরাকার ভজন কেউ সত্যিকারে করতে পারে না। কারণ আমরা পাশ ফেলি। আমরা পাশ কাটি। আর একটা অঙ্কের মধ্যে যখনই আমি পড়ে যাই, তখনই বুঝতে হবে যে এখানে আমি সঠিক জায়গায় আসিনি। ডেবরা, তো এই যে আপনি এত সময় কাটাচ্ছেন এখানে, আপনার একটা ফ্যামিলি আছে, বাবা-মা আছে, ভাই-বোন আছে ফ্রান্সে। তো ওরা ভাবে না যে আমার মেয়ে তো এখানে ভালো চাকরি করতে পারতো, বিয়ে হতে পারতো, ভালো সুন্দর একটা বাড়ি থাকতো, বাচ্চা থাকতো। ওই চিন্তাটা মনে হয় ওরা অনেক আগে থেকে ত্যাগ করে ফেলেছিল। ওদিকে তো যাচ্ছিলেন। আর যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন আপনারা তো এটা খুব ইজিলি হয়ে যেত। মানে ওখানে হয়তোবা আপনার ভাই-বোনও ভালো করছে। ওনারা হয়তোবা এই হলিডে হলে বাপ-মার সাথে হয়তোবা ক্রিসমাস, থ্যাঙ্কসগিভিং ওরা যাচ্ছে। তো আপনি তো এখানে পড়ে আছেন আশ্রমে। তখন মনে হয় না ওনাদের যে ওনারা বলে না যে, "এগুলো কি করছো? এগুলো ছেড়ে চলে আসো, এখানে থাকো।" আমার আব্বা মানে মা-বাবাকে যখন বললাম আমি বাংলাদেশে থাকবো, একটা আশ্রমে থাকবো, আর সম্ভবত ওখানে আমি বিয়ে করব। ২ জন তো আকাশ থেকে পড়ে গেল। মেয়ে বাংলাদেশে কি করতে যাবে? এতদিন বলতো যে বিয়ে করবে না, এখন কার সাথে কি বিয়ে করবে? আমার মা খুব অভিমানী ছিল। মানে মাকে আমি প্রায় মানে ছোট কালে মাকে বলেছিলাম যে, "আমার দিকে তোমাকে তাকাতে হবে না। আমার তরফ থেকে তোমার কোনো নাতি-পুতি হবে না। তোমার আরো ২ টা ছেলে-মেয়ে আছে, তুমি এদের দিকে তাকাও।" এটা অনেক অল্প বয়সে বলেছিলাম। তাই ওই সময় থেকে কিন্তু মায়ের অভিমান। যে আমার মেয়ে আমাকে এত দেরি করে নানি বানালো। তাও আমার বোন মানে ছোট বোন শুরু করলো। যাই হোক। তাই মা আরো বেশি অভিমানে গেল। তারপরেও খুব ধৈর্যশীল মানুষ, খুব মানে নিজেকে খুব নিয়ন্ত্রণে রাখতে পারে। ওর ব্যবহার এমনি একটু দূরত্ব ছিল। কিন্তু জায়গায় সবসময় আমার আছে। মার কাছে কেউ মানে পর হয় না। আর আমার আব্বা খুব প্র্যাকটিক্যাল। খুব ওপেন মাইন্ডেড মানুষ, খুব প্র্যাকটিক্যাল। ওর কথা হলো যে, "ঠিক আছে তাহলে আমি একটু দেখে যাই।" এখন আবার চিন্তা কি ছিল, আমি তো অন্য একটা অভিজ্ঞতা থেকে আসছি। আবার মূল চিন্তা ছিল যে হয়তো আমার মেয়ে ওখানে ঢুকবে আশ্রমে, ওকে আটকিয়ে রাখবে। আছে না মানে বুদ্ধ হ্যাঁ। মোনাস্টারিতে গেলে যেভাবে না, আপনাকে না, আর না। বাইরের সমাজের সাথে আর যোগাযোগটা রাখতে দেয় না। হুম। তাই আব্বা এসেছিল খুব কষ্ট করে। পথে আমাকে বলল যে, "এটা অনেক দূরে।" ওকে একটু উত্তর দিলাম যে, "হ্যাঁ, তোমার জগৎ থেকে অবশ্যই অনেক দূরে।" ঢাকা থেকেও তো অনেক দূরে। তাও আবার ফ্রান্স থেকে। তারপরে এসে আমাকে বলল যে, "এইখানে তো দেখছি সবাই তো সাধু না, সবাই সাধকও না। অনেকে তো আসা যাওয়া করছে। কেউ ১ ঘন্টার জন্য আসছে আবার নিজের সংসারে যায়। তাহলে এইখানে কি কোনো মানে নিয়ম আছে? তুমি এখানে আসবা, তোমাকে ৬ মাস এইরকম একটা নিয়মে থাকতে হবে বা তোমাকে জোর করে বিয়ে কি দিচ্ছে বা এইরকম কোনো আছে?" আর আমি তো আকাশ থেকে পড়ে গেলাম যে, "না তো। এইখানে যার যেমন বিবেক, যার যেমন ধারণ ক্ষমতা সে তেমন করেই যাচ্ছে। কেউ পূর্ণাঙ্গ ফকির নাও হতে পারে। এটা ২ টা মানে নিজের ক্ষেতটা কিভাবে তৈরি হয়েছে, হুম। নিজের মাটিটা কিভাবে তৈরি হয়েছে, আর গুরুর কৃপা বা আল্লাহর রহমত যে নাম দিবেন, ওইটা কতটুক পাওয়া যাচ্ছে। এই ২ টা মিলে একটা খেলা। তাই আব্বু ২-৩ দিন ছিল, সঙ্গে একটা বন্ধু আসছিল ঢাকার থেকে অনুবাদ করতে। যাওয়ার সময় আব্বু বলল যে, "ঠিক আছে, এটা তুমি তো চিরদিন আমাদের রুচি অনুযায়ী চলো না। তুমি তো একান্ত নিজের মানুষ, স্বয়ংসম্পন্ন। তুমি যেখানে পছন্দ করেছ, এখানে আমার আপত্তি নাই। ওরা সবাই জ্ঞানী, সবাই গুণী, সবাই ভদ্র, শিক্ষিত। তুমি যদি মনে করো এখানে তোমার থাকলে ভালো হয়, তাহলে আমি
তোমাকে কোনো বাধা দিব না। আর আবার একটা শর্ত ছিল আবার যে আমার স্বামী মানে যাকে বিয়ে করব যেন সে একটু ফ্রান্সে আসে। গিয়েছিল? হ্যাঁ, গিয়েছে বিয়ে হওয়ার আগে। মানে ধরেন আছে না, আমি তো জানি মানে কি পরিবেশ থেকে এসেছি, কেমন পরিবেশ থেকে এসেছি আমি তো জানি, কিন্তু যাদের সঙ্গে উঠা বসা করি তারা তো জানে না। আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার বাপের নাম কি, আমার বাপের নাম বলে তো তাকে চিনবে না। সে কতটুকু পড়াশোনা করেছে আমি মিথ্যাও বলতে পারি, আসলে এটা বাস্তব কিনা ওরা তো জানবে না। আমার বাবা কি কোটিপতি নাকি রিক্সা চালাক থেকে হাত শূন্য, কেউ তো বলতে পারবে না। আমি মুখেও বললাম যে হ্যাঁ আমি মাস্টার্স পাস, কোনো তো প্রমাণ নাই, বিশ্বাসের উপর আমাদের চলতে হচ্ছে। আর বিদেশ পরিবেশটা মানে ঢাকাবাসী উঁচু সমাজেও অনেকে কিন্তু ধারণা করতে পারে না যে অন্য দেশে গিয়ে এই উঁচু সমাজ কিভাবে চলে। তাই আব্বার মূল শর্ত ছিল যে ঠিক আছে তুমি এদের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছো, ভালো কথা। দুইটা শর্ত ছিল যে তুমি যদি কোনোদিন ওখান থেকে ফিরে আসতে চাও সেই পথটা তুমি খোলা রাখবা। তুমি যদি কোনোদিন মনে করো যে না আমার এখানে শিকড়গুলো আবার তুলে দিতে হবে, তাহলে সব সময় আমরা কিন্তু তোমার পাশেই থাকবো। আর তোমার স্বামী যেন আমাদের পরিবেশটা দেখে, আমাদের পরিবারটা দেখে। তাই আমরা 3 মাসে যাব, 2 মাস থাকলাম, তারপরে আব্বা বলো যে ঠিক আছে। তো আপনার স্বামীর কেমন লাগলো যে উনি কি ওখানে গিয়ে অ্যাডজাস্ট করলো? অ্যাডজাস্ট করলো বলে আমার একটা বান্ধবী আমাকে বলেছিল যে এখানে তো 3টা রাস্তা সম্ভব। একটা হচ্ছে ও ওখানে গিয়ে এটাও পছন্দ করবে যে তোমাকে ছুঁয়ে ও পালিয়ে যাবে, ওখানে একটা চাকরি খুঁজতে যাবে, ওখানে সেটেল হয়ে যাবে। এটা ছিল একটা। দ্বিতীয়টা হলো যে ওর এত খারাপ লাগবে যে ও খুব কষ্ট করে একদম মানে নিজেকে কোনোরকম টেনে নিয়ে ওই সময়টা পার করবে। আরেকটা হবে যে সেই আসলে তুমি যেটা মনে করো সেই ওখানে গিয়ে তোমার পরিবেশটা দেখবে, সবার সাথে মিশবে, তোমাকে আর একটু বুঝার চেষ্টা করবে, তারপরে খুশি মনে নিজের পরিবার মানে পরিবেশে ফিরতে যাবে তোমাকে নিয়ে। তাই আমার মনে হয় ওইটাই কারণ ওর তো মানে প্রবাসী হওয়ার কোনো শখ ছিল না, ও তো মানে হাত শূন্য মানুষ। ওর বাবা যখন চলে যায় ও একেবারে আশ্রমে চলে যায়, আর ওর ভাই বোনদার বলে যে তোমাদের যা কিছু সম্পদ আছে তোমরা নিও, আমার লাগবে না, আমি ফকির হয়ে গেলাম, আমার আর কোনো ভবিষ্যৎ চিন্তা নাই, কোনো অতীত থাকলো না। তাই এখন মুখে বলা তো খুব সহজ, সেই ত্যাগে আসতে হবে যে কোন সময় সে না ঘুমে থেকেছে, কোন সময় সে না খেয়ে থেকেছে, আমার নিশ্চয়কে দেখা। এই জন্য আমি জানতাম যে মানুষটা যা কিছু করে মন থেকে করে, গুরু ভোজনের লক্ষ্যে করে, এবং তার লক্ষ্য হলো যে আমাকে পূর্ণাঙ্গ একজন ফকির হতে হবে, সেইভাবে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সাধন